নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকে আবারও আমি ত্রিপুরা টিটেট পেপার 2 এর জন্য জিওগ্রাফি টপিক পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে 50 মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমি ইতিপূর্বে দুটি ভিডিও এই পৃথিবীর অভ্যন্তরভাগ এই টপিক থেকে আপলোড করেছি, আপনারা যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো শুরু করছি আজকের ভিডিওর প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে আয়নোস্ফিয়ারের ঊর্ধ্বে প্রায় কত কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তরকে এক্সোস্ফিয়ার বলা হয়। তো আয়নোস্ফিয়ারের ঊর্ধ্বে 750 কিমি উচ্চতা পর্যন্ত যে স্তরটি রয়েছে সেই স্তরটির নাম কিন্তু এক্সোস্ফিয়ার। ঠিক আছে, তারপর 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে অক্সিজেন পরমাণু, হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য দেখা যায় কোন স্তরে। তো মনে রাখবেন, অক্সিজেন পরমাণু, হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য যে স্তরের মধ্যে দেখা যায় সেটা হলো কিন্তু এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার স্তরের মধ্যে অক্সিজেন পরমাণু, হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য রয়েছে। তারপর 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে এক্সোস্ফিয়ারের ঊর্ধ্বে প্রায় 10,000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম কি। এক্সোস্ফিয়ারের ঊর্ধ্বে প্রায় 10,000 কিমি উচ্চতা পর্যন্ত যে স্তরটি রয়েছে সেই স্তরটির নাম কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার। আমি এই জায়গাতে বলে দিই, কোনো কোনো বইয়ের মধ্যে কিন্তু রয়েছে এক্সোস্ফিয়ার সর্বোচ্চ স্তর, আবার কোনো কোনো বইয়ের মধ্যে রয়েছে কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার। এটা একটু কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন, সেই কারণে কিন্তু কোনো কোনো বইয়ের মধ্যে এক্সোস্ফিয়ার, আবার কোনো কোনো বইয়ের মধ্যে ম্যাগনেটোস্ফিয়ার। তো মনে রাখবেন, এক্সোস্ফিয়ারের ঊর্ধ্বে প্রায় 10,000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত যে স্তরটা রয়েছে সেটা কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার স্তর। তারপর 4 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করব, যেখানে বলা হয়েছে চৌম্বকীয় ক্ষেত্র বা চুম্বক মণ্ডল বলা হয় কোন স্তরকে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। চুম্বকীয় ক্ষেত্র বা চুম্বক মণ্ডল বলা হয় যে স্তরটাকে, সেই স্তরটার নাম হলো কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার। তারপর 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায় কোন স্তরে। তো ভ্যান অ্যালেন বিকিরণ বলয় যে স্তরের মধ্যে দেখা যায় সেটা কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার স্তরের মধ্যে কিন্তু ভ্যান অ্যালেন বিকিরণ বলয়টা লক্ষ্য করা যায়। 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রোটনের উপস্থিতি লক্ষণীয় কোন স্তরে। তো প্রোটনের উপস্থিতি যে স্তরের মধ্যে লক্ষ্য করা যায় সেটা হলো ম্যাগনেটোস্ফিয়ার। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন, ম্যাগনেটোস্ফিয়ার স্তরের মধ্যেই কিন্তু প্রোটনের উপস্থিতি লক্ষণীয়। 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে তথ্য সংগ্রহের একটি উৎসের নাম কি। তো বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে বিভিন্ন যে তথ্য সংগ্রহ করা হয়, সেই যে তথ্য কিসের মাধ্যমে সংগ্রহ করা হয় সেটা কিন্তু কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এই সকল তথ্য কিন্তু একত্রিত করা হয়ে থাকে। তারপর 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন গ্যাসকে গ্রিন হাউস গ্যাস রূপে চিহ্নিত করা হয়েছে। আমরা সবাই জানি, এটা আমাদের সকলেরই জানার কথা। তো বায়ুমণ্ডলের যে গ্যাসটাকে আমরা গ্রিন হাউস গ্যাস রূপে চিহ্নিত করি সেটা হলো কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে কিন্তু গ্রিন হাউস গ্যাস রূপে চিহ্নিত করা হয়ে থাকে। তারপর 9 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করব, যেখানে বলা হয়েছে বায়ুমণ্ডলের কোন গ্যাসের প্রভাবে লোহার উপর মরিচা পড়তে দেখা যায়। তো বায়ুমণ্ডলের কোন গ্যাসের প্রভাবে লোহার উপর মরিচা পড়ে, সেটা কিন্তু অক্সিজেন। অক্সিজেন এমন একমাত্র গ্যাস যার দরুন কি হয়, লোহার উপর কিন্তু আমরা যে মরিচা পড়তে দেখতে পাই সেটা কিন্তু অক্সিজেন গ্যাসের কারণেই হয়ে থাকে। তারপর 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে উদ্ভিদমণ্ডলের বৃদ্ধির জন্য বায়ুমণ্ডলীয় কোন গ্যাসীয় উপাদান একান্ত প্রয়োজন। উদ্ভিদমণ্ডলের বৃদ্ধির জন্য বায়ুমণ্ডলের যে গ্যাসের উপাদান সবচেয়ে বেশি জরুরি সেটা হলো কার্বন ডাইঅক্সাইড। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টিটেট 2024 এর জন্য, অবশ্যই মনে রাখবেন কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু উদ্ভিদমণ্ডলের বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজন। তারপর 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে হেটেরোস্ফিয়ারের সর্বনিম্ন বায়ুস্তরের নাম কি। তো হেটেরোস্ফিয়ারের যে সর্বনিম্ন স্তর রয়েছে বায়ুস্তর সেটা হলো আণবিক নাইট্রোজেন স্তর। আণবিক নাইট্রোজেন স্তর হলো হেটেরোস্ফিয়ারের সর্বনিম্ন স্তর। তারপর 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বায়ুমণ্ডলের উপরে কি আছে। তো বায়ুমণ্ডলের উপরে কিছুই নেই, শুধুমাত্র অসীম মহাকাশ ছাড়া। ঠিক আছে, অসীম মহাকাশ রয়েছে। 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রাসায়নিক গঠন বা উপাদানগত তারতম্য অনুসারে বায়ুমণ্ডলকে কয়টি ভাগে ভাগ করা যায়। আমরা জানি যে বায়ুমণ্ডলকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো রাসায়নিক গঠন অনুসারে আর একটা হলো উষ্ণতার তারতম্য অনুসারে ভাগ করা হয়েছে। তো মনে রাখবেন, রাসায়নিক গঠন অনুসারে যে বায়ুমণ্ডলকে ভাগ করা হয়েছে সেটা কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়েছে। ক্লিয়ার? তো এই জায়গাতে আমি বলে দিই, দুটো ভাগ হলো, একটা হলো হোমোস্ফিয়ার বা সমমণ্ডল যেটাকে বলি, আর একটা হলো হেটেরোস্ফিয়ার বা বিষমণ্ডল। ঠিক আছে, তো এই জায়গাতে আমি বলে দিচ্ছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে হোমোস্ফিয়ারের ওপর নাম কি। হোমোস্ফিয়ার যেটা সেটাকে কিন্তু আমরা কি বলি, সমমণ্ডল বলে থাকি। হোমোস্ফিয়ারের ওপর নাম কি, হোমোস্ফিয়ারের ওপর নাম হলো সমমণ্ডল। ক্লিয়ার? হোমোস্ফিয়ারের ওপর নাম সমমণ্ডল। তারপর 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে হেটেরোস্ফিয়ারের ওপর নাম কি। তো হেটেরোস্ফিয়ার যেটা সেটা কিন্তু বিষমণ্ডল নামে পরিচিত। তারপর 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সমমণ্ডল স্তরের উপরে অর্থাৎ
100 কিমি থেকে প্রায় 10,000 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তরটির নাম কি? তো সমমণ্ডল স্তরের উপরে 100 কিমি থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত যে স্তরটা রয়েছে সেটা হলো হেটেরোস্ফিয়ার। আর এই হেটেরোস্ফিয়ার স্তরকেই কিন্তু আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। যেমন 17 নম্বর কোয়েশ্চেন যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো বিশ্বমণ্ডল বা হেটেরোস্ফিয়ার স্তরটিকে আবার কয়টি উপস্তরে বিভক্ত করা হয়েছে। তো বিশ্বমণ্ডল বা হেটেরোস্ফিয়ার যে স্তর সেই স্তরকে কিন্তু আবার 4টি উপস্তরে ভাগ করা হয়েছে। ক্লিয়ার? একটা হলো আণবিক নাইট্রোজেন স্তর, হাইড্রোজেন স্তর, হিলিয়াম স্তর, আর একটা হলো কি হাইড্রোজেন স্তর। ঠিক আছে, এই 4টা ভাগে ভাগ করা হয়েছে। তারপর 18 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে বিশ্বমণ্ডল বা হেটেরোস্ফিয়ার স্তরের সর্বোচ্চ স্তরটির নাম কি? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। বিশ্বমণ্ডল বা হেটেরোস্ফিয়ার স্তরের সর্বোচ্চ স্তর যেটা সেটা হলো কিন্তু হাইড্রোজেন স্তর। ক্লিয়ার? এবার 19 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে হাইড্রোজেন স্তরটি কত কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থিত? তো বায়ুমণ্ডলে কত কিলোমিটার উচ্চতায় কিন্তু আমরা হাইড্রোজেন স্তরটাকে দেখতে পাই? সেটা কিন্তু 3500 থেকে 10,000 কিলোমিটার উচ্চতার মধ্যে কিন্তু আমরা হাইড্রোজেন স্তরটাকে দেখতে পাই। ক্লিয়ার? এবার 20 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে বিশ্বমণ্ডল বা হেটেরোস্ফিয়ার স্তরটির সর্বনিম্ন স্তরটির নাম কি? খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন। সবচেয়ে উপরের স্তর এবং সবচেয়ে নিম্ন স্তর যেটা রয়েছে বিশ্বমণ্ডল বা হেটেরোস্ফিয়ারের স্তরটির সর্বনিম্ন স্তর যেটা সেটা হলো আণবিক নাইট্রোজেন স্তর। আণবিক নাইট্রোজেন স্তরটাই কিন্তু সর্বনিম্ন স্তর, আর সর্বোচ্চ স্তর হাইড্রোজেন স্তর। ক্লিয়ার? এবার আমরা লক্ষ্য করবো 21 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে আণবিক নাইট্রোজেন স্তরটি বায়ুমণ্ডলে কত কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থিত? তো আণবিক নাইট্রোজেন স্তর যেটা রয়েছে সেটা কিন্তু 100 থেকে 200 কিলোমিটার এর উচ্চতার মধ্যেই কিন্তু আণবিক নাইট্রোজেন স্তরের অবস্থান লক্ষণীয়। তারপর 22 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে হিলিয়াম স্তর বায়ুমণ্ডলের কত কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থিত? আবার হিলিয়াম স্তর যেটা সেটা কিন্তু 200 থেকে 1100 কিমি উচ্চতার মধ্যেই কিন্তু বায়ুমণ্ডলে সেটা লক্ষ্য করা যায়। তারপর 23 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক কি? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন এক্সামে এই কোয়েশ্চেনটা অলরেডি এসে গেছে। অবশ্যই মনে রাখবেন ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের একক যেটা ঘনত্ব মাপা হয় সেটা কিন্তু ডবসন এককে মাপা হয়, ডবসন। ঠিক আছে, এবার 24 নম্বর কোয়েশ্চেন, এটাও 2024 এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস পালিত হয় কবে? তো আন্তর্জাতিক ওজোন সুরক্ষা দিবস পালন করা হয় কিন্তু 16ই সেপ্টেম্বর। 16ই সেপ্টেম্বর কিন্তু আন্তর্জাতিক ওজোন কি সুরক্ষা দিবস পালন করা হয়। তারপর 25 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি দেখা যায়। তো ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে, অর্থাৎ মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলেই কিন্তু ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি হয়। তারপর 26 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে কম কোন অঞ্চলে? আর কম যেখানে দেখা যায় সেটা হলো কিন্তু নিরক্ষীয় অঞ্চলে, আর মেরু বৃত্ত প্রদেশীয় অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি, এবং নিরক্ষীয় অঞ্চলে যেটা সেখানে কিন্তু ওজোন গ্যাসের ঘনত্বটা আধিক্য সবচেয়ে কম। তারপর 27 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে বায়ুমণ্ডলের রক্ষা কবচ বলা হয় যে গ্যাসীয় স্তরকে, সেই স্তরটির নাম কি? অর্থাৎ যে স্তরের কারণে আমরা কি সুরক্ষিত থাকি, অর্থাৎ পৃথিবীতে আমরা যারা বসবাস করি বা এক্সোস্ফিয়ার স্তরে আমরা যারা বসবাস করি সেখানে কিন্তু আমরা সুরক্ষিতভাবে বসবাস করতে পারি। তো এটা কিসের দরুন হয়? কোন রক্ষা কবচের দরুন আমরা সুরক্ষিতভাবে থাকতে পারছি? সেটা হলো ওজোনোস্ফিয়ার। ওজোনোস্ফিয়ার থাকার কারণে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে পৌঁছতে পারে না, সেই কারণে কিন্তু ওজোনোস্ফিয়ার স্তরটাকে কি বলা হয়? বায়ুমণ্ডলের একটা রক্ষা কবচ বলা হয়ে থাকে। তারপর 28 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে ওজোন গহ্বর সৃষ্টিতে কোন গ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? তো ওজোন গহ্বর যেটা সৃষ্টি হয় সেটা কিন্তু ক্লোরোফ্লোরোকার্বন নামক একটা গ্যাসের কারণেই কিন্তু ওজোন গহ্বর সৃষ্টি হয়ে থাকে। ক্লিয়ার? এবার 29 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে বায়ুমণ্ডলের সর্বশেষ স্তরটির নাম কি? সর্বশেষ যে স্তরটা রয়েছে সেটা হলো ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর। ক্লিয়ার? তারপর 30 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর প্রথম লক্ষ্য করেন কে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গ্যাস লক্ষ্য করেন কে? যিনি লক্ষ্য করেছিলেন তিনি হলেন ফারম্যান। ফারম্যান কিন্তু আন্টার্কটিকা অঞ্চলে প্রথম ওজোন গ্যাসটা লক্ষ্য করেছিলেন। তারপর 31 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে সুমেরু প্রবাহ ও কুমেরু প্রবাহ লক্ষ্য করা যায় কোন স্তরে? সুমেরু প্রবাহ ও কুমেরু প্রবাহ যে দুটি জিনিস লক্ষ্য করা যায় সেটা কিন্তু থার্মোস্ফিয়ার স্তরের মধ্যে কিন্তু লক্ষ্য করা যায়। তারপর 32 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে ওজোন গহ্বর লক্ষ্য করা যায় কোথায়? ওজোন গহ্বর যেখানে লক্ষ্য করা যায় সেটা হলো কুমেরুতেই কিন্তু ওজোন গহ্বর লক্ষ্য করা যায়। তারপর 33 নম্বর কোয়েশ্চেন, আমি পূর্বে ভিডিওতে এই কোয়েশ্চেনটা আপলোড করেছিলাম, অবশ্যই মনে রাখবেন। জেট বিমান থেকে নির্গত ধোঁয়া কুণ্ডলী আকারে দেখতে পাওয়া যায় কোন স্তরে? জেট বিমান থেকে নির্গত ধোঁয়া যে কুণ্ডলী সৃষ্টি করে সেটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যেই আমরা লক্ষ্য করতে পারি। তারপর 34 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে বায়ুমণ্ডলে বিভিন্ন রঙের মেঘ দেখা যাওয়ার কারণ কি? তো বায়ুমণ্ডলে যে বিভিন্ন রঙের মেঘ দেখতে পাওয়া যায় সেটা কিন্তু ধূলিকণার কারণেই এরকমটা হয়ে থাকে। ক্লিয়ার? এবার
35 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো, যেখানে বলা হয়েছে পৃথিবীর চুম্বক বর্ম বলা হয় যে স্তরকে, সেই স্তরটির নাম কি? খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং 2024 এর জন্য অবশ্যই মনে রাখবেন। চুম্বক বর্ম বলা হয় কিন্তু ম্যাগনেটোস্ফিয়ার স্তরকে, ঠিক আছে। 36 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সমতাপ অঞ্চল দেখতে পাওয়া যায় কোন স্তরে? তো সমতাপ অঞ্চল যে স্তরের মধ্যে দেখতে পাওয়া যায় সেখানে কিন্তু তাপমাত্রা কি হয়? সমধর্মী হয়ে থাকে। আমি পূর্বে ভিডিওতে আপলোড করেছি, যারা দেখেননি অবশ্যই একবার দেখে নেবেন। সমতাপ অঞ্চল দেখতে পাওয়া যায় কোন স্তরে? সেটা হলো ট্রপোস্ফিয়ার স্তরে, ক্লিয়ার। এবার আমরা 37 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে নকটিলুসেন্ট জাতীয় ম্যাঘ দেখতে পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, নকটিলুসেন্ট জাতীয় ম্যাঘ দেখতে পাওয়া যায় কিন্তু সেটা মেসোস্ফিয়ার স্তরের মধ্যে, মেসোস্ফিয়ার স্তরের মধ্যেই কিন্তু নকটিলুসেন্ট জাতীয় ম্যাঘ লক্ষ্য করা যায়। তারপর 38 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে রেডিও তরঙ্গ কোন স্তর থেকে ফিরে আসতে দেখা যায়? রেডিও তরঙ্গ যে স্তরের মধ্যে যায় এবং সেখান থেকে আবার ফিরে চলে আসে সেটা হলো আয়নোস্ফিয়ার স্তর। আয়নোস্ফিয়ার স্তর থেকেই রেডিও তরঙ্গগুলো পৃথিবীতে আবার ফিরে আসে। তারপর 39 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ওজোন স্ফিয়ারের উপস্থিতি সমুদ্রপৃষ্ঠ থেকে কত? খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। ওজোন স্ফিয়ারের উপস্থিতি সমুদ্রপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় অবস্থিত? সেটা হলো 15 থেকে 35 কিমি উচ্চতায় রয়েছে। তারপর 40 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ডগুলির অধিকাংশ যে স্তরে পড়ে ছাই হয়ে যায় সেই স্তরটির নাম কি? আমি কিন্তু পূর্বে ভিডিওতে এই কোয়েশ্চেনটা দিয়েছিলাম, একটু ঘুরিয়ে কোয়েশ্চেনটা দিয়েছি, তাহলে অবশ্যই মনে রাখবেন। যারা দেখেননি অবশ্যই পূর্বে ভিডিওটা দেখবেন। আর তো এই কোয়েশ্চেনটার এগেনস্টে কারেক্ট যে আনসারটা সেটা হলো মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার কিন্তু এমন একটা স্তর যেখান থেকে কি হয়, আগত উল্কাপিণ্ডগুলি যেগুলো কি হয় পুড়ে ছাই হয়ে যায়, সেই কারণে কিন্তু ওই যে ছাই সেগুলো কিন্তু কি হয় না, মানে উল্কাপিণ্ডগুলো পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে না। তো এটা কোন স্তরে হয়? সেটা কিন্তু মেসোস্ফিয়ার স্তরে হয়ে থাকে, ক্লিয়ার। এবার আমরা 41 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করবো, যেখানে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তরটি দেখতে কীরকম? তো মনে রাখবেন ট্রপোস্ফিয়ার স্তরটা সাধারণত উপবৃত্তাকার হয়ে থাকে, উপবৃত্তাকার এর মতো দেখতে। তারপর 42 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বায়ুমণ্ডলে কোন উপাদান দ্বারা বৃষ্টি হয়? আমরা সবাই জানি বায়ুমণ্ডলে যে উপাদান দ্বারা বৃষ্টি হয় সেটা হলো জলীয় বাষ্প। আমি কিছু কিছু ইজি কোয়েশ্চেন এখানে দিয়েছি, ইজি মডারেট ডিফিকাল্ট সব লেভেলের কোয়েশ্চেনই এখানে দিয়েছি। কেননা কারণ কি হয়, এক্সামে গেলে আমরা অনেক সময় ডিফিকাল্ট এবং মডারেট লেভেলের পিছু ছুটতে আমাদের কি হয়, অনেক সময় ইজি লেভেলটা আমাদের হাত থেকে স্কিপ হয়ে যায়। তো সেই কারণে আমি যাতে স্কিপ না হয় সেই কারণেই বা সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমি সব ধরনের কোয়েশ্চেন আপনাদেরকে সামনে উপস্থাপন করছি। তারপর 43 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বায়ুমণ্ডলের ওজন কত? তো মনে রাখবেন বায়ুমণ্ডলের ওজন হল 9646 কোটি টন। 9646 কোটি টন হলো বায়ুমণ্ডলের ওজন, ক্লিয়ার। তারপর 44 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সমুদ্র থেকে কত কিমি উচ্চতায় সমমণ্ডল স্তরটি অবস্থান করছে? সমুদ্রপৃষ্ঠ থেকে 90 থেকে 100 কিমি উচ্চতায় যে স্তর সমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার স্তরটি সেটা কিন্তু অবস্থান করছে 90 থেকে 100 কিমি উচ্চতায়, ক্লিয়ার। এবার 45 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে শিলার আবহ বিকারে কোন গ্যাসটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? অর্থাৎ শিলার আবহ বিকার ঘটাতে কোন গ্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই মনে রাখবেন। সেটা হলো নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাসের কারণে কিন্তু শিলার মধ্যে আবহ বিকার ঘটতে দেখা যায়। তারপর আরও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে এরোসল শব্দের অর্থ কী? এবং বিভিন্ন ধরনের এক্সামে এই কোয়েশ্চেনটা এসেছে, ইভেন ট্যাট এক্সামে একবার এসেছিল। তো অবশ্যই মনে রাখবেন এরোসল শব্দের অর্থ হলো ধূলিকণা, ক্লিয়ার। এবার 47 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পৃথিবীর কোন শক্তির প্রভাবে বায়ুমণ্ডল ভূপৃষ্ঠের সঙ্গে মিশে রয়েছে? তো কোন শক্তি থাকার কারণে ভূপৃষ্ঠের সঙ্গে কি হয়েছে, বায়ুমণ্ডলটা ভূপৃষ্ঠের সঙ্গে মিশে রয়েছে? সেটা কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, এরকমটা আমরা অনুভব করতে পারি। তারপর 48 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? তো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট সেটা কিন্তু নেপালে অবস্থিত, ক্লিয়ার। এবার 49 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিসের পরিমাণ হ্রাস পায়? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিসের পরিমাণ, যে গ্যাসটার পরিমাণ হ্রাস পায় সেটা হলো অক্সিজেন। অক্সিজেন গ্যাসের পরিমাণ কিন্তু হ্রাস পেতে থাকে, ক্লিয়ার। এবার 50 নম্বর কোয়েশ্চেন, অর্থাৎ আজকের ভিডিওর শেষ প্রশ্ন, যেখানে বলা হচ্ছে উত্তর আমেরিকার সঙ্গে দক্ষিণ আমেরিকা যুক্ত হয়েছে কিসের দ্বারা? তো উত্তর আমেরিকা সঙ্গে দক্ষিণ আমেরিকা যুক্ত রয়েছে যেটির দ্বারা, সেটা হলো কিন্তু যুজক, একটা যুজকের দ্বারা কিন্তু উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা যুক্ত রয়েছে। তো এই ছিল আজকের টপিক, পৃথিবীর অভ্যন্তরভাগ থেকে 50 কোয়েশ্চেন। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা হেল্পফুল এবং অনেকটা স্ট্রং বানাতে সক্ষম হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপস্টাইল চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।